দুর্দান্ত কোম্পানি, সোলার এনার্জি সেক্টরের কোম্পানিটা প্রচুর অর্ডার পেয়েছে এবং একটা সময় ছিল কোম্পানির, সেই কোম্পানিটা কিন্তু দারুণভাবে এগোচ্ছিল। তারপরে হঠাৎ কিছু ঘটনা ঘটলো যেগুলো বলবো আমি। তারপর কোম্পানিটা কারেকশন হলো, কোম্পানি কারেকশন হয়ে এখন 44% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে এক বছরের মধ্যেই। হিউজ লেভেল ডাউন, প্রথম থেকে ম্যাক্সিমাম ডাউন, পুরোপুরি প্রচুরভাবে ডাউন রয়েছে। কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু দেখতে পাচ্ছি দারুণ রকমভাবে ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। অর্থাৎ প্রশ্ন আসছে এখন এই কোম্পানি কি এই মুহূর্তে একটা অপরচুনিটি তৈরি করছে? কোম্পানির ফান্ডামেন্টাল কী বলছে, কোম্পানির ফিউচার প্রসপেক্ট কী রয়েছে, রিস্ক কী কী রয়েছে, বিজনেস এক্স্যাক্ট সিচুয়েশন কী রয়েছে, সব কিছু কিন্তু এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বলবো। সব কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল এখন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে দেখাচ্ছি আমি, এর মধ্যে প্রথম বলছি বিজনেসটা কী রয়েছে, তারপরে ফান্ডামেন্টাল কথা বলবো একটুখানি, তারপরে ফান্ডামেন্টাল পরে ম্যানেজমেন্ট থেকে কিছু গাইডেন্স দিয়েছে, কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে এবং লাস্টলি আমি কথা বলবো রিস্ক নিয়ে, এই কোম্পানির রিস্ক কী কী রয়েছে। প্রথম যে কথাটা বলছি, 44% পড়ে গেছে এক বছরের মধ্যে। কিন্তু যদি আমি দেখি কোম্পানির বিজনেসটা কি, কোম্পানির বিজনেস যদি একসঙ্গে বা এতে বলতে যায় সোলার মডিউলের ওপরে কাজ করে। সোলার মডিউল মানে সোলার প্যানেল তৈরি করা, সেল তৈরি করা, ফটোভোল্টিক সেল বলে, পিভি সেল, সেসব সেলগুলোরা তৈরি করে প্রচুর অর্ডার এসছে এবং সেই অর্ডারগুলোকে এক্সেপশন অর্ডার রয়েছে। কিন্তু এইটা এতটা পড়লো কেন, তার প্রধান কারণ যেটা যদি আমি সেটা দেখে নিই, প্রথম হচ্ছে ইউএস রিসেশন। ইউএসের ওপরে যে টোটাল ডিপেন্ডেন্সি থাকাটাই ছিল সবচেয়ে বড় ধাক্কা, যে কারণের জন্য টোটালি ইউএস যে ট্যারিফের একটা ধাক্কা এসেছিল। এবং তৃতীয়ত টোটালি ইউএস যে মার্কেটে এদের যে ডেলিভারি হয়েছে, প্রজেক্ট ডেলিভারি করার পর যে পেমেন্টগুলো আসা, সেগুলো ক্ষেত্রে কিন্তু ডিলে হয়েছে। এই সমস্তগুলো কারণ আলটিমেটলি কোম্পানিটার প্রফিটটা পড়ে যায় এবং ভেরি স্মল ক্যাপ কোম্পানি, সে কারণের জন্য কোম্পানিকে টোটালটা পড়তে শুরু করে দিল। এইটা হলো সবচেয়ে বড় কারণ। তাহলে আমরা বিজনেস বুঝলাম, সঙ্গে সঙ্গে কারণ বুঝলাম কেন 44% পড়েছে। যদি এই কারণটা জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে কি কোম্পানিটা কতটা কী করবে না করবে। এবারে চলে যাবো কি ফান্ডামেন্টালের দিকে, কোম্পানিটা কী বলছে, কেন বলছি ফান্ডামেন্টালি কোম্পানি দরকার বলা, সেটা হচ্ছে বিক্রম সোলার হচ্ছে কোম্পানিটার নাম। আচ্ছা, এবারে যদি বলি কোম্পানিটা 2005 সালে ইনকর্পোরেটেড হওয়া কোম্পানিটা বেসিক্যালি সোলার পিভি মডিউলের উপর যে কোম্পানি কাজ করছিল, এই মুহূর্তে কিন্তু মার্কেট ক্যাপের মধ্যে যদি যায় 7,100 কোটি হচ্ছে এই মুহূর্তে তার মার্কেট ক্যাপ রয়েছে। এবং যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখি এই মুহূর্তে পি রয়েছে 15, ইন্ডাস্ট্রি স্পিড থেকে অনেকটাই কমে রয়েছে। তো ভ্যালুয়েশন যদি বলি, আন্ডার ভ্যালুড সিচুয়েশন যদি বলা যায়, সেখানে কিন্তু বলা যেতে পারে এটা। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে অ্যারাউন্ড এর ক্ষেত্রে 30.5, মানে একটা দারুণ জায়গা রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা একটা পজিটিভ ব্যাপার। আমি যদি এখানে দেখে নিই কোম্পানির ক্ষেত্রে প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 63% প্রোমোটার কোম্পানিটা হোল্ড করে রেখে দিয়েছে। কোম্পানির ঋণের পরিমাণ যদি দেখি, ডেট টু ইকুইটি রেশিও, এটাও কিন্তু খুব কম, 0.20 রয়েছে, এটা একটা ভালো ব্যাপার। এবং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আমাদের 31 হচ্ছে ইন্ডাস্ট্রি স্পি রয়েছে। এই ব্যাপারে কোম্পানি যদি প্রাইস টু আর্নিং গ্রোথ দেখি, সেখানেও দেখবো যথেষ্ট ভালো জায়গায় রয়ে গেছে, 0.07 রয়েছে প্রাইস টু আর্নিং গ্রোথ। তাহলে এইগুলো সমস্তগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ জায়গায় দেখাচ্ছে। এবার যদি কোয়ার্টারের রেজাল্টের দিকে যাই, তাহলে দেখবো গত বছর সেলস গ্রোথ ছিল 1194 কোটি, এবারে এসছে 1453 কোটিতে পৌঁছে গেছে। অর্থাৎ সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি দুটো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং নেট প্রফিট যদি যাই, গত বছরে ছিল আমাদের 91 কোটি টাকা গত বছরে প্রফিট ছিল, এবারে যে প্রফিটটা হচ্ছে সেই 91টা 110 কোটি হয়েছে এবং লাস্ট কোয়ার্টারে 98 কোটি ছিল। অর্থাৎ রেজাল্টের দিক দেখতে গেলেও কোম্পানিটা কিন্তু খুব সুন্দর জায়গা, অর্থাৎ রেজাল্ট ভালো রয়েছে, ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। কিন্তু সামান্য একটা সেন্টিমেন্টের কারণের জন্য কোম্পানিটা 44% পড়ে গেছে। এটা এবার তোমরা বলবে কোম্পানিটা কি অপরচুনিটি তৈরি করছে না কোম্পানিটা ট্র্যাপ তৈরি করছে। আমি যদি চলে যাই প্রোমোটার হোল্ডিংয়ের দিকে, আমরা 63% প্রোমোটার কোম্পানিতে হোল্ড করছে এবং সঙ্গে সঙ্গে এফআইআই কিনেছে, ডিআইআইও কিনেছে। মানে এখানে প্রোমোটারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 63.01 রয়েছে। যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখি, তাদের কাছে 1.82 যেটা ছিল, সেটা এখন হয়ে গেছে 2.94%। যদি ডিআইআই দেখি, ডিআইআই আগে ছিল 4.71%, সেটা থেকে 4.80% হয়েছে। আর যদি রিটেলের বা পাবলিকে দেখি, তারা কিন্তু 30.45 যেটা ছিল, সেটা থেকে 29.25 হয়েছে, এরা কিন্তু ডিক্রিজ করেছে, এরা দুজনের ক্ষেত্রে আপ হয়েছে। তাহলে এই হলো টোটাল ব্যবস্থাটা। এবারে আসছি কিছু নিউজের ক্ষেত্রে, যে নিউজ
নিউজগুলো দিলে কোম্পানিটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু নিউজের কথা বলেছে। আমি যদি প্রথমে এই কথাটা বলতে চাই, এই ক্ষেত্রে এদের একটা বড় কোম্পানির সঙ্গে সোলার টেকলা কোম্পানি ERS ভোল্ট বলে, কোম্পানির নাম হচ্ছে ERS VOLT। এই ERS ভোল্ট কোম্পানির সঙ্গে এরা কিন্তু একটা টাই আপ করেছে। প্রেজেন্টলি এদের একটা সোলার টেকনোলজির ওপরে কিন্তু কাজকর্ম চলছে। 130 মেগাওয়াটের 130 মেগাওয়াটের সোলার সেলের ওপরে কিন্তু বেশ কিছু অর্ডার এই কোম্পানিদেরকে দিয়েছে, যেটা এদের কাছে একটা বিরাট বড় পাওনা। সেকেন্ড ওয়ান একটা কথা বলবো, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু প্রচুরভাবে এগোচ্ছে। তামিলনাড়ু গভর্নমেন্টের একটা যাকে বলা হতে পারে যে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং বলা যেতে পারে, এটা এসছে 9 জুলাই, মানে গতকালের ডেটে আমরা। এবং ম্যানেজমেন্ট তরফ থেকে যে আরেকটা পয়েন্ট এরা বলছে, সেই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাটারি এনার্জি সিস্টেমের ওপরেও কিন্তু এরা কাজ করছে, যেটা খুব স্বাভাবিক। একটা সোলার থেকে আমি যেটা নিচ্ছি, পাওয়ার নিয়ে প্রসেস করে তো স্টোর করবো কোথাও। এবার স্টোর করতে গেলে আমাকে বাইরে থেকে যখন একটা ব্যাটারি কিনতে হচ্ছে, তখন আমার যে খরচা পড়ছে, যদি আমি নিজে এইগুলো ব্যাপারে কাজ করি তাহলে অনেক কম খরচে কাজ হবে। সে ব্যাপারে কিন্তু BESS প্রজেক্টে কোম্পানিটা কাজ করছে। কেন হাসছি, তার কারণ হচ্ছে কোম্পানিগুলো আস্তে আস্তে নিজেরাই করে নিচ্ছে নিজেদের কাজে। ফলে BESS ডাইরেক্ট যে কোম্পানিগুলো কাজ করছিল তাদের কিন্তু চাপটা, মানে তাদের যে ডিমান্ডটা কমে যাবে। ফলে এরা প্রফিটটা বাড়বে, প্রফিট মার্জিন এদের বাড়বে, কিন্তু ওদের কমে যাবে। আমি আগেও বলেছিলাম OEM নিয়ে যখন কথা হচ্ছিল, এর ইলেকট্রিক ভেহিকেলস ইলেকট্রনিক, তখন দেখা গেছিলো এই মাহিন্দ্রা রোনাল্ড এরা নিজেরা করে নিচ্ছে, যে কারণের জন্য KPITতে আমরা দেখতে পেলাম কিন্তু প্রফিটটা তুলনামূলকভাবে কম। আচ্ছা, BESS এর ব্যাপারে প্রায় 15,000 কোটি টাকার মতো, এক্স্যাক্ট ফিগার যদি বলি 15,037 কোটি, 15,037 কোটি টাকার মতো কিন্তু ওরা অলরেডি একটা বিরাট বড় প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করছে এবং সেখানে কাজ করে চলেছে। এরা ভবিষ্যতে কোম্পানির ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ আসতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। তাহলে কোম্পানির ক্ষেত্রে ভেরি স্ট্রং কোম্পানির একটা ইমোশনের উপর বেস করে 44% কারেক্ট হয়ে আছে। ইমোশনটাই ইউএস ডিপেন্ডেন্সি কমিয়ে দিয়ে কোম্পানি এগিয়ে চলেছে। ফান্ডামেন্টালি একটা ধুমাদার সিচুয়েশন তৈরি করছে, কিন্তু দু একটা পয়েন্ট রিস্ক লাগছে। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, সুতরাং এক্ষেত্রে রিস্কটাকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। স্মল ক্যাপ কোম্পানি রিস্ক খুব বেশি থাকে। নাম্বার 2, কম্পিটিশান রিস্কটা খুব মারাত্মক রয়েছে। এখানে বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু কম্পিট করতে হচ্ছে, যেরকম প্রিমিয়ার এনার্জির কথা যদি বলি, এছাড়াও আরও বেশ যতগুলো সোলার এনার্জি রিলেটেড কাজ করছে, বোরোসেল রিনিউয়েবলের কথা যদি বলি, তারাও কিন্তু সোলার ফটোভোল্টিক সেল তৈরি করছে। তাদের সঙ্গে কম্পিটিশানের মধ্যে পড়ছে যারা কিন্তু অভিজ্ঞ, বহু বছরে তাদের কিন্তু রিজার্ভস প্রচুর রয়েছে, তারা অনেক বেশি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে। 3 নম্বর পয়েন্ট রয়েছে ইউএস ডিপেন্ডেন্সির জন্য গতবারেও এরা কিন্তু একটা বিরাট বড় ঝাড় খেয়েছে, যেটা আমরা দেখতেছি প্রফিট অলমোস্ট কমিয়ে দিয়েছিল একদম একটা সময়। সেই কারণের জন্য আবার সেই ইউএস ডিপেন্ডেন্সি যতদিন পর্যন্ত না কমিয়ে ঠিক জায়গায় আনতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু কোম্পানিটার রিস্ক থেকেই যাবে। আজকে এক্সপেকটেশন শেষ করছি, মাই কনভিকশন ইজ কোম্পানি ইজ ভেরি গুড কোম্পানি, ফান্ডামেন্টাল ইজ ভেরি গুড। স্টিল কোম্পানি কিছু রিস্ক রয়েছে, যে রিস্কগুলো মিটিগেট করতে পারলে কোম্পানি ফিউচারে একটা ভালো রিটার্ন দিতে পারে।